হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার তোমাদের সাথে বায়োলজি নিয়ে আলোচনা করব। আর আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 12 বায়োলজির থার্ড চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন, তার একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় স্পারমাটোজেনেসিস। আর এই স্পারমাটোজেনেসিস পদ্ধতি সম্পর্কে ডিটেলস আমরা আলোচনা করব এই ক্লাসে। অবশ্যই তার সাথে তোমাদের অবশ্যই সঙ্গে রাখতে হবে ছায়া ক্লাস 12 জীববিদ্যা টেক্সট বুক এবং ছায়া ক্লাস 12 জীববিদ্যা শিক্ষক, এই বই দুটো। এই দুটো বই সাথে রাখো, সঙ্গে আজকের এই স্মার্ট ক্লাস ফলো করো আর নিজেকে এই স্পারমাটোজেনেসিস সম্পর্কে যাবতীয় তথ্য সম্পর্কে জ্ঞাত হয়ে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে রাখো। চলো আমরা স্পারমাটোজেনেসিস ক্লাসে প্রবেশ করি। আমরা স্পারমাটোজেনেসিস প্রসেস সম্পর্কে জানব, কিন্তু তার আগে একটু জেনে নিই প্রকৃতপক্ষে আমরা যৌন জননের পর্যায়গুলোর মধ্যে পড়ছি। এর আগের ক্লাসে আমরা পড়েছি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ডেফিনেটলি সেই দুটো রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রাইমারি সেক্স অর্গান সম্পর্কে নিশ্চয়ই মনে করতে পারছো। পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় আর স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয়। একটু ভেবে দেখো তো, কেন আমরা তাকে প্রাইমারি সেক্স অর্গান বলেছিলাম? কারণ শুক্রাশয় এবং ডিম্বাশয় এই দুটো অঙ্গ সরাসরি গ্যামেট উৎপাদনের সাথে যুক্ত ছিল। তাই এখন প্রশ্ন হলো, গ্যামেট কিভাবে উৎপাদিত হয়? গ্যামেট উৎপাদনের প্রক্রিয়াকে আমরা সাধারণভাবে বলি গ্যামেটোজেনেসিস। জেনেসিস কথার অর্থ ফরমেশন বা সৃষ্টি। গ্যামেট ফরমেশন, সো দ্য প্রসেস ইজ গ্যামেটোজেনেসিস। যেহেতু মানুষ একলিঙ্গ প্রাণী, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট দুটো ভিন্ন বডিতে তৈরি হয় এবং দুটো ভিন্ন অঙ্গে তৈরি হয়। সো অবভিয়াসলি দুটো আলাদা আলাদা পদ্ধতি দ্বারাই উৎপন্ন হবে। ফলে প্রসেসটা গ্যামেটোজেনেসিস হলেও মেল গ্যামেট বা শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়া তাকে আমরা বলি স্পারমাটোজেনেসিস, আর ফিমেল গ্যামেট বা ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়া তাকে আমরা বলি উজেনেসিস। ফলে প্রকৃতপক্ষে আমরা পড়ছি গ্যামেটোজেনেসিস প্রসেসটা। সেই গ্যামেটোজেনেসিসের একটা অংশ অবশ্যই আমরা পড়ব মেল গ্যামেট উৎপাদনের প্রক্রিয়া, দ্যাট ইজ স্পারমাটোজেনেসিস। ডেফিনেটলি উজেনেসিস প্রক্রিয়াটা আমরা আবার অন্য ক্লাসে জানবো। তাহলে স্পারমাটোজেনেসিস, আমরা যদি শব্দটার দিকে তাকাই, সাধারণভাবে স্পারমাটোজেনেসিস কথার অর্থ কি হবে? জেনেসিস কথার অর্থ ফরমেশন। কি ফরমেশন হবে? স্পার্ম ফরমেশন হবে। ফলে সোজা কথায় শুক্রাণু বা স্পার্ম উৎপাদনের পদ্ধতিই হলো স্পারমাটোজেনেসিস। স্বাভাবিক প্রশ্ন আমাদের মনে যেটা আসে যে এই স্পার্ম উৎপন্ন হবে কোন কোষ থেকে বা কোথা হতে? আমরা যেহেতু বললাম যে শুক্রাশয়ের মধ্যে উৎপন্ন হবে প্রক্রিয়াটার দ্বারা স্পার্ম, এখন সেই শুক্রাশয়ের মধ্যে একটা নির্দিষ্ট কোষ যা বিভাজনের মাধ্যমে এবং পরিবর্তনের মাধ্যমে আমাদের স্পারমাটোজোয়া বা শুক্রাণু উৎপন্ন করবে। কোন কোষ? যে কোষ বিভাজিত হয়ে শুক্রাণু বা স্পার্ম উৎপন্ন করবে সেই কোষকে আমরা বলেছি স্পারমাটোগোনিয়াম, আদি শুক্রাণু উৎপাদক কোষ। ফলে স্পারমাটোগোনিয়াম বা আদি শুক্রাণু উৎপাদক কোষ নানান প্রক্রিয়ার মাধ্যমে বা বিভাজনের মাধ্যমে আমাদের যে মেল গ্যামেট, দ্যাট ইজ স্পারমাটোজোয়া, সেটা সৃষ্টি করবে। আর সেই স্পারমাটোগোনিয়াম থেকে স্পারমাটোজোয়া উৎপন্ন হতে গেলে যে পর্যায় বা যে ধাপগুলো সম্পন্ন হবে, দ্যাট ইজ কল্ড স্পারমাটোজেনেসিস। আই থিঙ্ক নাও ইউ গট দ্য কনসেপ্ট হোয়াট স্পারমাটোজেনেসিস ইজ। দেখো, আমরা এখানে একটা ছবির মধ্যে দেখিয়েছি। প্রথম কথা আমরা বললাম কোথায় প্রসেসটা সম্পন্ন হয়। ডেফিনেটলি প্রাইমারি সেক্স অর্গান টেস্টিসের মধ্যে। ফলে একটা টেস্টিসের মধ্যে প্রসেসটা সম্পন্ন হবে। যদি আমাকে আরো ক্লোজলি বলো, টেস্টিসের মধ্যে এক্স্যাক্ট কোথায়? আমরা শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন পড়েছি, নিশ্চয়ই মনে করতে পারছো। শুক্রাশয়ের মধ্যে প্রকোষ্ঠ ছিল আর সেই প্রকোষ্ঠের মধ্যে ছিল সেমিনিফেরাস নালিকা। দেখো, এই শুক্রাশয় আর শুক্রাশয়ের মধ্যে রয়েছে এই প্রকোষ্ঠ। সেই প্রত্যেকটা প্রকোষ্ঠে যে নলাকার গঠন ছিল সেমিনিফেরাস নালিকা। আমরা এখানে একটা সেমিনিফেরাস নালিকাকে প্রস্থচ্ছেদ করে দেখাতে চেয়েছি, আর সেই প্রস্থচ্ছেদের মধ্যেই তৈরি হয়েছে এই যে দেখছো ব্যাঙাচির মতো গঠন, একটা কমপ্লিট স্পার্ম। ফলে সোজা কথায় শুক্রাশয়েই সম্পন্ন হয়, কিন্তু শুক্রাশয়ের মধ্যে কোথায়? সেমিনিফেরাস নালিকার মধ্যে। ক্লিয়ার?
কোন প্রসেসে সম্পন্ন হয় তার একটা সাধারণ ধারণা তোমাদের এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই হলো সেই কোষ যেটাকে আমরা বলেছি স্পার্মাটোগোনিয়াম বা আদি শুক্রাণু উৎপাদক কোষ। আর এই হলো সেই আমাদের স্পার্ম বা স্পার্মাটোজোয়া যেটা তৈরি করতে চলেছি। আর ইন বিটুইন দিস, এর মাঝে এই যা কিছু পদ্ধতি ঘটেছে, দিস ইজ অ্যাকচুয়ালি স্পার্মাটোজেনেসিস। ফলে শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার মধ্যে একটা নির্দিষ্ট পদ্ধতিতে স্পার্মাটোগোনিয়াম কোষ হতে স্পার্মাটোজোয়া বা শুক্রাণু উৎপন্ন হয়, দ্যাট ইজ স্পার্মাটোজেনেসিস। দেখো, আমরা প্রথমেই বলছি স্থান কোথায় ঘটে, লিখেছি আমরা সেমিনিফেরাস নালিকা। সেমিনিফেরাস নালিকা সম্পর্কে আমরা ডিটেলস জেনেছি শুক্রাশয়ের গঠনে। প্রশ্ন হচ্ছে কখন হয়, এটা কতদিন পর্যন্ত সম্পন্ন হয়? অবশ্যই বয়ঃসন্ধি কাল হতে শুরু করে, পিউবার্টি থেকে শুরু করবে। আমাদের গোনাডোট্রপিক হরমোন বা এফএসএইচ হরমোন, সেগুলোর প্রভাবেই আমাদের গ্যামেটোজেনেসিস প্রসেসটা স্টার্ট করবে। ফলে পিউবার্টি বা বয়ঃসন্ধিকালে পা দেওয়ার পরবর্তী সময় থেকে, দেখো আমরা লিখেছি আমৃত্যু, ধরে নেওয়া হয় পুরুষদের ক্ষেত্রে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত শুক্রাণু উৎপাদন হবে। বাট এটা আমরা প্রকৃতপক্ষে যদি বলি, মোররলেস যত বয়স বাড়তে থাকে একটা সার্টেন সময়ের পর থেকে, আমৃত্যু কথা বোঝাতে গিয়ে বলছি, শুক্রাণু উৎপাদনের হার কমতে থাকে। ফলে ডেফিনেটলি আফটার অ্যাটেনিং পিউবার্টি প্রসেসটা চলতে থাকবে। অত্যধিক বয়স বৃদ্ধির পর শুক্রাণু উৎপাদনের মাত্রা বা হার কমতে থাকে, কিন্তু স্বাভাবিকভাবে আমরা বলতে পারি এটা আমৃত্যু, একটা অনগোয়িং প্রসেস। স্যার কতদিন সময় লাগে একটা শুক্রাণু উৎপন্ন হতে? দেখো আমরা ডিউরেশন বলেছি, অ্যাভারেজে 72 ডেজ, বাট ইট ভ্যারিজ, মোররলেস 65 থেকে 74 ডেজ, তাহলে 65 থেকে 74 দিন, বাট গড়ে কতদিন? 72 দিন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ক্যান বি ফ্রেমড অ্যাজ আ কোশ্চেন, যে একটা শুক্রাণু উৎপন্ন হতে কতদিন সময় লাগে? গড়ে 72 দিন সময় লাগে। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো কোন প্রসেসে ঘটে, যেটা আমরা আসল জানতে চাইছি। আমরা গোটা শুক্রাণু উৎপাদনের পদ্ধতি বা স্পার্মাটোজেনেসিসকে দুটো পর্যায়ে ভাগ করেছি, 2 স্টেপস। প্রথমে লিখেছি দেখো স্পার্মাটোগোনিয়াম, সেই স্পার্মাটোগোনিয়াম বেশ কিছু বিভাজনের মাধ্যমে স্পার্মাটিড বা অপরিণত শুক্রাণু উৎপন্ন করে। তাহলে স্পার্মাটোগোনিয়াম বা আদি শুক্রাণু উৎপাদক কোষ নানান বিভাজন বা পরিবর্তনের মধ্য দিয়ে অপরিণত শুক্রাণু বা স্পার্মাটিড উৎপন্ন করে। এই পর্যায়টাকে বলি আমরা স্পার্মাটোসাইটোজেনেসিস। মেক ইট ক্লিয়ার, এখনো আমরা কিন্তু স্পার্ম উৎপন্ন হয়নি, শুক্রাণু উৎপন্ন হয়নি, অপরিণত শুক্রাণু মিডল স্টেজে রয়েছি। দিস ইজ স্টেপ নাম্বার 1, যাকে আমরা বলেছি স্পার্মাটোসাইটোজেনেসিস। ক্লিয়ার? নেক্সট, ওই স্পার্মাটিড বা অপরিণত শুক্রাণু বেশ কতগুলো পরিবর্তন বা মডিফিকেশনের মধ্য দিয়ে স্পার্মাটোজোয়া বা পরিণত শুক্রাণু সেটা উৎপন্ন করে। আর এই স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া বা অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু সৃষ্টির পদ্ধতি, দ্যাট ইজ কল্ড স্পার্মিওজেনেসিস। ফলে এটা হলো স্টেপ নাম্বার 2। সো এগেন আই রিপিট, কমপ্লিট স্পার্মাটোজেনেসিস, এই প্রক্রিয়াটা স্পার্মাটোজেনেসিস পদ্ধতিটা দুটো পর্যায়ে ঘটে। প্রথম পর্যায়ে কি ঘটে? স্পার্মাটোগোনিয়াম স্পার্মাটিডে পরিণত হয়, তাকে আমরা কি বলি? স্পার্মাটোসাইটোজেনেসিস। অ্যাকচুয়ালি আমরা দেখব এই পদ্ধতিটা একটা বিভাজন, কন্টিনিউয়াস ডিভিশন। নাম্বার 2, ওই যে স্পার্মাটিড বা অপরিণত শুক্রাণু আমরা পেলাম, সেই স্পার্মাটিড বা অপরিণত শুক্রাণু বেশ কিছু পরিবর্তন বা মডিফিকেশনের মাধ্যমে স্পার্মাটোজোয়া বা পরিণত শুক্রাণু তৈরি করে। দিস ইজ কল্ড স্পার্মিওজেনেসিস। তার মানে স্যার স্পার্মাটোসাইটোজেনেসিস প্লাস স্পার্মিওজেনেসিস ইকুয়াল টু স্পার্মাটোজেনেসিস। এক্স্যাক্টলি। অর্থাৎ আমরা এই ছবির দিকে যদি তাকাই, এই স্পার্মাটোগোনিয়াম বিভাজনের মাধ্যমে এই যে অপরিণত শুক্রাণু তৈরি করেছে, দিস স্টেপ, এটা হলো স্পার্মাটোসাইটোজেনেসিস। পরবর্তী পর্যায়ে নির্দিষ্ট পরিবর্তনের মধ্য দিয়ে এই যে পরিণত শুক্রাণু তৈরি করেছে, দিস ইজ স্পার্মিওজেনেসিস, অ্যান্ড কালেকটিভলি ইট ইজ নোন অ্যাজ স্পার্মাটোজেনেসিস। ক্লিয়ার আর নট? ফলে আমরা গোটা স্টেপটাই এই জিনিসটা ঠিক কিভাবে ঘটছে সেটা আমরা একটু ডিটেলসে দেখব। দ্যাট ইজ স্পার্মাটোজেনেসিস, যার প্রথম পর্যায়টা আমাদের অবশ্যই জানতে হবে, দ্যাট ইজ স্পার্মাটোগোনিয়াম কিভাবে স্পার্মাটিডে পরিণত হলো, অর্থাৎ স্পার্মাটোসাইটোজেনেসিস। দেখো স্পার্মাটিড প্রক্রিয়া কিভাবে ঘটছে সেটা আমরা এরপর একটু জানার চেষ্টা করব। এই হলো সেই কমপ্লিট ছবিটা,
যে ক্ষেত্রে আমরা দেখাতে চেয়েছি এক্স্যাক্টলি স্পারমাটোগোনিয়াম কোষ থেকে কিভাবে আমাদের স্পারমাটোজোয়া তৈরি হয়েছে সেটা ক্লিয়ারলি ফলো করো। গোটা প্রসেসটাকে আমরা যে দুটো পর্যায়ে বলেছি, বিভাজনের নিরিখে বা পরিবর্তনের নিরিখে গোটা স্পারমাটোজেনেসিস প্রসেসটাকে তিনটে ভাগে বিভক্ত করেছি। কিসের ভিত্তিতে? ঠিক কি ঘটছে, কোথাও দেখব বিভাজন ঘটছে, কোথাও দেখবে পরিবর্তন ঘটছে। যেখানে বিভাজন ঘটছে সেখানে কোন প্রকার বিভাজন ঘটছে, অন বেসিস অফ দ্যাট আমরা যে তিনটাকে বিভাগে বিভক্ত করেছি, একটাকে বলেছি সংখ্যা বৃদ্ধি দশা, মাল্টিপ্লিকেশন স্টেজ। স্যার কিসের সংখ্যা বৃদ্ধি হয়? ডেফিনেটলি আমরা জানবো। নাম্বার 1। নাম্বার 2 বৃদ্ধি দশা, গ্রোথ স্টেজ, কিছুর একটা বৃদ্ধি হবে, আকারে বৃদ্ধি হবে। আগেরটাতে ছিল নাম্বারে বৃদ্ধি মাল্টিপ্লিকেশন, এখন আকার বা সাইজে বৃদ্ধি গ্রোথ ফেজ। অ্যান্ড নাম্বার 3 পরিণতির দশা বা ম্যাচুরেশন স্টেজ। কালেকটিভলি এই তিনটে মিলেই হবে কি স্পারমাটোসাইটোজেনেসিস কমপ্লিটলি হবে। তাহলে চলো আমরা একটা একটা করে দেখি কিসেরই বা সংখ্যা বৃদ্ধি হয়, কার বৃদ্ধি ঘটে আর কার পরিণতি ঘটে। দেখো গোটা প্রসেসটা আমরা এখানে একটা শব্দচক ফ্লোচার্ট দিয়ে দেখিয়েছি। আমরা প্রসেসটা শুরু করছি একটা জার্ম সেল। জার্ম সেল কোথায় কিভাবে এলো একটু মনে করে দেখো। আমরা বলেছি স্পারমাটোজেনেসিস প্রসেসটা সম্পন্ন হয় সেমিনিফেরাস নালিকার মধ্যে। একটু সেমিনিফেরাস নালিকার প্রস্থ হচ্ছে, যদি তোমরা ভেবে দেখো আমরা পড়েছিলাম শুক্রাশয়ের গঠনের ক্ষেত্রে, শুক্রাশয়ের গঠনের যে একক সেমিনিফেরাস নালিকা, সেই সেমিনিফেরাস নালিকার গঠনের ক্ষেত্রে একটু মনে করো। দেখো যদি একটা সেমিনিফেরাস নালিকার এই আমরা প্রস্থচ্ছেদ ভাবি, এই সেমিনিফেরাস নালিকার মধ্যে যে কোষগুলো এঁকেছিলাম বেশ কতগুলো ছিল লম্বা আকারের সার্টলি সেল, নিশ্চয়ই মনে পড়ছে। আর ছিল বাকি স্পারমাটোগোনিয়াল সেল, যে কোষগুলো বিভাজিত হয়ে প্রকৃতপক্ষে শুক্রাণু বা স্পার্ম তৈরি করত। এই যে স্পারমাটোগোনিয়াল সেল যেগুলো বিভাজিত হয়ে শুক্রাণু উৎপন্ন করবে, সেই কোষগুলোর আবির্ভাব ঘটে যে কোষ থেকে, তাকে আমরা বলি জার্ম সেল। অর্থাৎ একদম প্রথম যে কোষ বিভাজনের মাধ্যমে স্পারমাটোগোনিয়াম বা আদি শুক্রাণু উৎপাদক কোষ তৈরি করছে সেগুলো হলো জার্ম কোষ। ইন্টারেস্টিংলি তার ক্রোমোজোম সংখ্যা কত? এটা স্বাভাবিকভাবেই একটা দেহ কোষ, অটোজোমাল সেল, ফলে সেটা 2n নাম্বার অফ ক্রোমোজোম, দ্যাট ইজ 46 ক্রোমোজোম। দেখো জার্ম সেলের ক্রোমোজোম নাম্বার আমরা লিখেছি 2n। আমরা তাকে স্প্লিট করে যদি দেখাই পুরুষদের দেহে ঘটছে, ফলে ডেফিনেটলি ওয়াই ক্রোমোজোম ইজ প্রেজেন্ট, 44 অটোজোম প্লাস XY। ক্লিয়ার আর নট? ফলে জার্ম কোষ। এখন সেই জার্ম কোষ দেখো মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়েছে, মাইটোসিস বিভাজন, তাহলে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকবে। দেখো 2n। জার্ম কোষ সিম্পল মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়েছে, যে কোষগুলো তৈরি করেছে তাদের নাম দিয়েছি স্পারমাটোগোনিয়াম, যেগুলোকে নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম। প্রত্যেকটা স্পারমাটোগোনিয়াম ডিপ্লয়েড ক্রোমোজোম সমন্বিত, তারা আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। তাহলে প্রতিটি মাইটোসিস প্রক্রিয়ায় যদি বিভাজিত হয় স্পারমাটোগোনিয়াম, প্রতিটি হতে আরো দুটি করে মাইটোসিস প্রক্রিয়ার ফলে তৈরি হবে কোষ, তারাও প্রত্যেকে আমরা বলবো স্পারমাটোগোনিয়াম। ফলে কন্টিনিউয়াসলি প্রতিটি স্পারমাটোগোনিয়াম বারবার মাইটোসিস প্রক্রিয়া দ্বারা বিভাজিত হবে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট thousands of spermatogonium cells will be produced inside this seminiferous tubule। দেখো অসংখ্য এইভাবে কোষ উৎপন্ন হচ্ছে। প্রত্যেক কোষের ক্রোমোজোম সংখ্যা 2n নাম্বার 46। ওই কোষগুলোকে আমরা বলছি স্পারমাটোগোনিয়াম। যেহেতু সেখানে স্পারমাটোগোনিয়াম কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মাইটোসিস বিভাজনের জন্য হচ্ছে, একই সংখ্যক ক্রোমোজোম সমন্বিত, সো দিস স্টেজ ইজ নোন অ্যাজ মাল্টিপ্লিকেশন স্টেজ, বা দেখো আমরা লিখেছি সংখ্যা বৃদ্ধি দশা। ফলে সংখ্যা বৃদ্ধি দশায় কি ঘটে? কেবলমাত্র স্পারমাটোগোনিয়াম সেল রিপিটেডলি মাইটোসিস করবে, নিজের সংখ্যা বৃদ্ধি করবে, স্পারমাটোগোনিয়াম কোষের সংখ্যা বৃদ্ধি করবে। ক্লিয়ার? ফলে এই পর্যায়ের শেষে আমাদের কাছে রয়েছে সেমিনিফেরাস নালিকাতে উৎপন্ন অসংখ্য স্পারমাটোগোনিয়াম সেল। আমরা এখানে সেই সেলগুলোকে স্টেম সেল বলেছি। কেন? কারণ যতগুলো স্পারমাটোগোনিয়াম সেল তৈরি হয়েছে, প্রতিটি স্পারমাটোগোনিয়াম সেলের ক্ষমতা রয়েছে শুক্রাণু উৎপাদন করার। সো দিস স্পারমাটোগোনিয়াম সেলস আর ট্রিটেড অ্যাজ স্টেম সেল। ক্লিয়ার আর নট? এখন
এই টোটাল স্পারমাটোগোনিয়ামকে আমরা দুটো ভাগে ভাগ করছি ফর আওয়ার বেটার আন্ডারস্ট্যান্ডিং। কেমন? একদিকে রেখেছি টাইপ এ আর একদিকে টাইপ বি। স্যার অন বেসিস অফ হোয়াট? কিসের ভিত্তিতে? দেখো, সেমিনিফেরাস নালিকাতে যত স্পারমাটোগোনিয়াম সেল তৈরি হয়েছে তার বেশ কিছু স্পারমাটোগোনিয়াম সেল টুয়ার্ডস দ্য লুমেন অফ সেমিনিফেরাস টিবিউল, অর্থাৎ সেমিনিফেরাস টিবিউলের কেন্দ্রের দিকে অবস্থান করছে কিছু স্পারমাটোগোনিয়াম সেল। আর কিছু স্পারমাটোগোনিয়াম সেল তারা ওই সেমিনিফেরাস নালিকার পরিধির দিকে অবস্থান করছে। ফলে সেমিনিফেরাস নালিকার মধ্যে তারা কোথায় অবস্থান করছে তার উপরে ভিত্তি করে আমরা ওই স্পারমাটোগোনিয়াম কোষগুলোকে দুটো ভাগে বিভক্ত করেছি। যারা রয়েছে এই পরিধির দিকে দে আর কল্ড টাইপ এ, তাদেরকে আমরা নাম দিয়েছি টাইপ এ। আর যারা রয়েছে কেন্দ্রের দিকে লুমেনের দিকে তাদেরকে আমরা বলেছি টাইপ বি। জাস্ট এটা আমরা নামটা দিচ্ছি আমাদের প্রসেসটাকে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। দেখো আমরা দুটো ভাগ করেছি, টাইপ এ অ্যান্ড টাইপ বি। হোয়াট ইজ দ্য ফেট অফ দিস সেলস? এদের ভবিষ্যৎ কি? দেখো, এই যে টাইপ এ কোষগুলো যেগুলো রয়েছে সেই টাইপ এ এরা আবার পুনরায় মাইটোসিস বিভাজন দ্বারা বিভাজিত হবে এবং কোষের সংখ্যা বৃদ্ধি ঘটবে। ফলে টাইপ এ সেলের কাজ হলো আবার রিপিটেডলি মাইটোসিস ঘটানো, যার ফলে কোষের সংখ্যা বৃদ্ধি পায় এবং এই প্রসেসটার একটা পার্ট হিসেবে তারা কন্টিনিউয়াসলি স্পারমাটোগোনিয়াম সেল তৈরি করতে থাকবে। ক্লিয়ার? টাইপ এ পরিধির দিকে রয়েছে, কন্টিনিউয়াসলি বিভাজিত হবে, তারা আরো স্পারমাটোগোনিয়াম সেল তৈরি করবে। বাট যেগুলো কেন্দ্রের দিকে রয়েছে বা লুমেনের দিকে রয়েছে টার্মড অ্যাজ টাইপ বি, সেই কোষগুলো আমাদের স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে প্রবেশ করবে। স্যার পরবর্তী পর্যায়ে কি? দেখো, টাইপ বি যে কোষগুলো তারা পরবর্তী পর্যায়ে বিভাজিত হয়ে বলবো না, পরিবর্তিত হয়ে প্রাইমারি স্পারমাটোসাইট করবে। দেখো, এই যে স্পারমাটোগোনিয়াম সেল যাদের টাইপ বি বলেছি, যারা কেন্দ্রের দিকে রয়েছে তারা বিভাজনের পরবর্তী স্টেপে যাচ্ছে এবং প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করছে। স্যার ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন দিস টাইপ বি স্পারমাটোগোনিয়াম অ্যান্ড প্রাইমারি স্পারমাটোসাইট? দেখো, দুজনেরই কিন্তু ক্রোমোজোম সংখ্যা, লুক অ্যাট দিস, 2n and 2n. So what is the difference? Only difference is এই স্পারমাটোগোনিয়াম টাইপ বি কোষগুলো পুষ্টিদ্রব্য বা নিউট্রিয়েন্টস গ্রহণ করে অ্যান্ড দে এনলার্জ, তারা আকারে বড় হয়ে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করে। বাট লুক অ্যাট দেয়ার ক্রোমোজোমাল কনফিগারেশন, ইট ইজ অলসো 2n and 44a plus XY, অর্থাৎ অনলি ডিফারেন্স বিটুইন স্পারমাটোগোনিয়াম টাইপ বি and primary spermatocyte is regarding their size. স্পারমাটোগোনিয়াম টাইপ বি আকারে বৃদ্ধি পায়, পুষ্টিদ্রব্য গ্রহণ করে এবং তৈরি করে স্পারমাটোসাইট। যেহেতু এখানে আকারে বৃদ্ধি পায়, সাইজ ইনক্রিজেস, সাইজটার গ্রোথ হয়, সো দিস স্টেপ ইজ নোন অ্যাজ গ্রোথ স্টেজ। দেখো, আগের স্টেজটায় আমাদের সংখ্যা বৃদ্ধি হচ্ছিল, সো দিস ওয়াজ মাল্টিপ্লিকেশন স্টেজ। আর এক্ষেত্রে আমাদের আকার বৃদ্ধি পাচ্ছে, ফলে এটাকে আমরা বলেছি গ্রোথ স্টেজ। ক্লিয়ার আর নট? আমি একবার সামারি করে দিচ্ছি। জার্ম সেল, রিপিটেড মাইটোটিক ডিভিশন, স্পারমাটোগোনিয়াম। প্রত্যেকটা স্পারমাটোগোনিয়াম আবার মাইটোসিস, আমি এখানে থেমে গেছি, দ্যাট মিনস আবার কন্টিনিউয়াস ডিভাইড করবে, অসংখ্য স্পারমাটোগোনিয়াম সেল তৈরি হলো। তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। যারা সেমিনিফেরাস নালিকার পরিধির দিকে রয়েছে তাদেরকে টাইপ এ, সেই কোষগুলো আবার বিভাজিত করতে থাকবে, স্টক সেল হিসেবে কাজ করবে, স্পারমাটোগোনিয়ামের সংখ্যা বাড়াবে। আর বাকি 50% যারা লুমেনের দিকে রয়েছে টাইপ বি, তারা পুষ্টিদ্রব্য গ্রহণ করবে, আকারে বৃদ্ধি পাবে, প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করবে। ফলে আমাদের কাছে রয়েছে এখন প্রাইমারি স্পারমাটোসাইট হ্যাভিং 2n নাম্বার অফ ক্রোমোসোম। ক্লিয়ার আর নট? দুটো স্টেপ কমপ্লিট করেছি আমরা, মাল্টিপ্লিকেশন স্টেজ অ্যান্ড গ্রোথ স্টেজ। নাও হোয়াট হ্যাপেন্স? অবাক হচ্ছ স্যার, আমরা শুনেছিলাম গ্যামেট উৎপাদনের সময় মিওসিস প্রক্রিয়া ঘটে। হোয়ার ইজ দ্যাট মিওসিস? লুক অ্যাট দিস। এই প্রাইমারি স্পারমাটোসাইট ফাইনালি মিওসিস প্রক্রিয়া বিভাজিত হচ্ছে। দেখো, মিওসিস 1, প্রাইমারি স্পারমাটোসাইট মিওসিস 1-এ বিভাজিত হচ্ছে, অবভিয়াসলি দুটো কোষ তৈরি হবে। মিওসিস, ক্রোমোজোম নাম্বার ইজ হাফড,
অর্ধেক হয়ে যাচ্ছে। দেখো 2n থেকে আমরা পেয়েছি n নাম্বার অফ ক্রোমোজোম। ক্লিয়ার অর নট? n নাম্বার অফ ক্রোমোজোম সমন্বিত যে দুটো কোষ তৈরি করবে দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি স্পারমাটোসাইট, বাংলায় বলা হয় গৌণ পরশুক্রাণু। ফলে প্রাথমিক পরশুক্রাণু বা প্রাইমারি স্পারমাটোসাইট মিওসিস 1 দ্বারা বিভাজিত হয়ে সেকেন্ডারি স্পারমাটোসাইট বা গৌণ পরশুক্রাণু উৎপন্ন করে। লিসেন ভেরি কেয়ারফুলি, দিস ইজ ফার্স্ট টাইম উই আর হ্যাভিং n নাম্বার অফ ক্রোমোজোম। এই প্রথম আমরা একটা n নাম্বার ক্রোমোজোম সমন্বিত কোষ পেলাম, অর্থাৎ n নাম্বার অফ ক্রোমোজোম সমন্বিত প্রথম কোষ পেলাম, তার নাম কি? সেকেন্ডারি স্পারমাটোসাইট। মেক ইট ক্লিয়ার, প্রাইমারি স্পারমাটোসাইট ডিপ্লয়েড, সেকেন্ডারি স্পারমাটোসাইট হ্যাপ্লয়েড, n নাম্বার অফ ক্রোমোজোম। হোয়াট নেক্সট? অবভিয়াসলি মিওসিস 1 উইল বি ফলোড বাই মিওসিস 2, অর্থাৎ প্রতিটি সেকেন্ডারি স্পারমাটোসাইট মিওসিস 2 প্রক্রিয়া বিভাজিত হবে। ফলে 1, 2, 3, 4 দুটো সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে মিওসিস 2 দ্বারা বিভাজিত হয়ে 4টে কোষ তৈরি করবে। মিওসিস 2, ফলে এখানে ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ n নাম্বার অফ ক্রোমোজোম বিভাজিত হয়ে n নাম্বার ক্রোমোজোম সমন্বিত 4টে কোষ তৈরি করেছে। ওই প্রতিটি কোষগুলো যারা সেকেন্ডারি স্পারমাটোসাইটের মিওসিস 2 বিভাজন দ্বারা সৃষ্টি হয়েছে তাদের নাম দিয়েছি স্পারমাটিড বা অপরিণত শুক্রাণু। দেখো আমরা শুক্রাণু কথাটা ফার্স্ট টাইম ইউজ করলাম, বাট এটা অপরিণত। অপরিণত শুক্রাণুকে আমরা বলি স্পারমাটিড। এই যে পরিবর্তনটা এলো, স্পারমাটিড সৃষ্টি হলো গ্রোথ ফেজে উৎপন্ন প্রাইমারি স্পারমাটোসাইট থেকে, ইট ইজ নোন অ্যাজ ম্যাচুরেশন স্টেজ, পরিণতি। কিন্তু আমাদের ম্যাচুরেশন এখনো কমপ্লিট হয়নি, বিকজ আলটিমেট ম্যাচুরেশন হলে আমরা স্পার্ম বা পরিণত শুক্রাণু পাবো। কিন্তু আমি শুধু বলতে চাইছি প্রাইমারি স্পারমাটোসাইট থেকে এই স্পারমাটিড উৎপাদন, এই প্রসেসটা হয়েছে অনলি অ্যান্ড অনলি মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2। ফলে আমরা যে পড়েছিলাম গ্যামেট উৎপাদনের সময় মিওসিস প্রক্রিয়া কাজে লাগে, লুক অ্যাট দিস। তাহলে আমরা কি জানলাম? প্রাইমারি স্পারমাটোসাইট মিওসিস 1 দ্বারা n সংখ্যক ক্রোমোজোম সমন্বিত সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করে। সেই সেকেন্ডারি স্পারমাটোসাইট মিওসিস 2 প্রক্রিয়ায় বিভাজিত হয়ে স্পারমাটিড তৈরি করে। অবশ্যই আমাদের উদ্দেশ্য স্পার্ম পাওয়া, বাট এই পর্যন্ত যদি আমরা বলি, দেখো তো একটা প্রাইমারি স্পারমাটোসাইট বিভাজিত হয়ে কতগুলো স্পারমাটিড তৈরি করে? 4টি। প্রাইমারি স্পারমাটোসাইট এবং সেকেন্ডারি স্পারমাটোসাইটের মধ্যে কোনটি হ্যাপ্লয়েড, কোনটি ডিপ্লয়েড, ডেফিনেটলি মনে রাখতে হবে। স্টেজ 3টের নাম কি? মাল্টিপ্লিকেশন, গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন। মিওসিস 1 এর ফলে কি সৃষ্টি হয়? সেকেন্ডারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইট এবং সেকেন্ডারি স্পারমাটোসাইটের মধ্যে কোনটি মিওসাইট কোষ? প্রাইমারি স্পারমাটোসাইট। ফলে আপ টু দিস ফরমেশন অফ স্পারমাটিড দেয়ার আর সো মেনি স্মল কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন্স, ডেফিনেটলি মনে রাখতে হবে। ফাইনালি এই স্পারমাটিড বা অপরিণত শুক্রাণু সেটা পরিবর্তনের মধ্য দিয়ে স্পারমাটোজোয়া উৎপন্ন করবে। কিন্তু আমরা যদি এই স্পারমাটিড পর্যন্ত থেমে যাই, তাহলে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি স্পারমাটোজেনেসিস প্রসেসের প্রথম পর্যায়, দ্যাট ইজ স্পারমাটোসাইটোজেনেসিস, সেই প্রক্রিয়ার ফলে আমরা স্পারমাটিড পেয়েছি। ফলে একটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে 4টে স্পারমাটিড পেয়েছি। কিন্তু সেই স্পারমাটিড একটা নির্দিষ্ট পরিবর্তন দ্বারা স্পারমাটোজোয়া তৈরি করবে, দ্যাট ইজ কল্ড স্পারমিওজেনেসিস। ফলে নেক্সট আমরা দেখব এই স্পারমিওজেনেসিস প্রসেসটা কিভাবে সম্পন্ন হয়। বাট তার আগে স্পারমাটোসাইটোজেনেসিস এই ছকটা সম্পর্কে সঠিক ধারণা গড়ে তুলতে হবে। প্রত্যেকটা স্টেজ, তাদের ক্রোমোজোম সংখ্যা, কে বিভাজিত হয়ে কোনটা তৈরি করেছে। দ্বিতীয় ক্লাসে আমরা দেখব এই অপরিণত শুক্রাণু বা স্পারমাটিড কিভাবে স্পারমাটোজোয়া তৈরি করছে, দ্যাট ইজ স্পারমিওজেনেসিস সম্পর্কে জেনে নেব। বায়োলজি বিষয়ক এরকম আরও নতুন ভিডিওর জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো।